একবার ঘড়ির দিকে তাকিয়ে সে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। তার ছায়াচ্ছন্ন আশঙ্কাচিহ্নিত মুখ লক্ষ্য করে দীনবন্ধু ভাবলেন, কিশোরের বাবা হয়তো সেকেলে গোড়া হিন্দু, তাই বিবাহে রাজি হবে না। এই চিন্তায় কিশোর উদ্বিগ্ন হয়ে উঠেছে। অন্ধকার করিডোর পার হয়ে বাইরের বারান্দায় পা দিতেই কিশোর দেখল সুহাসিনী মোটর থেকে নেমে গাড়ির অন্যান্যদের কাছে বিদায় নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মোটর চলে যেতে বাড়ির দরজা খোলা ছিল। অস্ফুট স্বরে একটা গানের কলি গুঞ্জন করতে করতে বারান্দায় প্রবেশ করে সুহাসিনী থমকে দাঁড়ালো। যদিও বারান্দায় আলো ছিল না, তবু রাস্তায় একটা গ্যাসের আলো জানালা দিয়ে প্রবেশ করে বন্ধ বারান্দাটিকে ঈষৎ আলোকিত করেছিল। অস্পষ্ট আলোতে সুহাসিনী দেখল কিশোর দাঁড়িয়ে আছে। দুজন কিছুক্ষণ পরস্পরের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে রইল। কারো মুখে সহসা কোনো কথা ছিল না। তারপর সুহাস মুখ নিচু করে জড়িত স্বরে কি একটা বলে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছিল। কিশোর তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে পথ ছেড়ে দিল। দরজার পার হয়ে সুহাস করিডোরে প্রবেশ করেছে। সুহাস! সুহাসিনী চমকে ফিরে দাঁড়ালো। গ্যাসের আলো এসে সোজা সুহাসিনীর মুখের ওপর পড়েছে। কিশোর তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, সুহাস, আজ তোমার বাবা তোমাকে আমার হাতে দিতে চেয়েছেন। এ দান নেবার যোগ্যতা আমার আছে কি জানি না, কিন্তু আমি নিয়েছি। দীনবন্ধুবাবু বললেন, তোমার অমত নেই, কিন্তু এই কথাটি আমি তোমার নিজের মুখে শুনতে চাই। সুহাসিনীর বুকের ভেতর যে ঝড় বয়ে গেল, বাইরে তার কিছুই প্রকাশ পেল না। এমনকি তার সর্বশরীর যে থরথর করে কাঁপছে, তাও ক্ষীণ আলোতে ধরা পড়ল না। সে নতমুখে দাঁড়িয়ে রুমালের খোঁট আঙুলে জড়াতে লাগলো। কিশোর বলল, এই কদিনে জানাশোনায় তুমি যে আমাকে ভালোবাসে ফেলবে, এ কল্পনা করতে পারিনি। তবু কিশোর থামল। ঘরে আলো থাকলে আজ সুহাস একটা কথা মুখ দিয়ে বের করতে পারত না, কিন্তু এই আবছা আধো অন্ধকার তার লজ্জাকে আবৃত করে দিল। সে মুখ তুলে মৃদু কম্পিত কণ্ঠে বলল, কেন কল্পনা করতে পারেন না? কিশোর তার একখানা হাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে অগ্রস্পন্দিত স্বরে বলল, সুহাস, সত্যি কি? সুহাসের মনে হলো তার দেহের অস্থিমজ্জা পর্যন্ত তরল হয়ে গেছে। আর বুঝি সে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার হাতখানা সে সম্পূর্ণ কিশোরের হাতে ছেড়ে দিয়ে আর এক হাতে নিজের বুক চেপে ধরল। সুহাস, সত্যিই কি তুমি আমাকে? না, তুমি নিজের মুখে বলো। স্বপ্নের মতো কিশোর শুনতে পেল সুহাসিনী যেন বলছে, হ্যাঁ, তুমি জানতে পারোনি, আমিও আগে জানতে পারিনি। কাল রাতে যখন তুমি... সুহাসের মুখের কথা মুখে মিলিয়ে গেল। কিছুক্ষণ দুজনে এমনইভাবে হাত ধরে দাঁড়িয়ে রইল। তারপর অতি দীর্ঘ নিঃশ্বাস পতনের শব্দে দুজনেই মুখ তুলে দেখল তাদের মুখের চেহারা কেমন বদলে গিয়েছে। কিশোর সুহাসিনীর মুখের দিকে তাকিয়ে বলল, সুহাস, আমাকে বিশ্বাস করতে পারবে? আমার ওপর মন প্রাণ সব ছেড়ে দিয়ে নির্ভর করতে পারবে? কথাগুলোর মধ্যে এমন একটা ব্যগ্র মিনতি ছিল যে সুহাসের চোখে জল এসে পড়ল। যার হাতে সর্বস্ব তুলে দিতে পেরেছে তাকে বিশ্বাস করতে পারবে না? সে ঘাড় নেড়ে শুধু বলল, পারবো। দুই হাতে সুহাসের নরম হাতখানা একবার ধরে কিশোর ছেড়ে দিল। তারপর আর কোনো কথা না বলে সে দ্রুত পদে বেরিয়ে গেল। প্রাপ্তির এই প্রথম উদ্দীপনায় পাছে অধিকারের অতিরিক্ত কোনো অসংযম প্রকাশ পেয়ে যায়, তাই সেই ভয়ে জোর করে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেল। মনের সঙ্গে যখন পা দুটোর সংযোগ থাকে না, তখন তারা স্বেচ্ছামতো নিজের পরিচিত পথে চলে। বিনয়বাবুর বাড়ি থেকে বের হয়ে কি এক নেশায় কিশোর পথ চলছিল। কোথায় যাচ্ছে কোনো খেয়াল ছিল না। হঠাৎ সজাগ হয়ে দেখল তার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। রাত্রি 10টার সময় কলেজের অন্ধকার প্রকাণ্ড বাড়িখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে তার ভারী হাসি পেল। নিজের মনে হাসতে হাসতে সে আবার বাড়ির দিকে ফিরল। যে আনন্দের সংবাদটা সমস্ত জগৎ ভুলে তাকে অকারণে অভ্যাসের বশেই এত দূরে টেনে এনেছিল, বৌদিদির কাছে এই কথাটি ব্যক্ত করবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগলো। আজ একাদশী,
তাই সে সন্ধ্যার আগে রাত্রের মতো আহারাদি শেষ করে নিয়েছে। বৌদিদি হয়তো এতক্ষণ উপবাসক্লিষ্ট দেহে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এই ভেবে সে জোরে জোরে পা চালাচ্ছিল। বৌদিদি কিছুই জানেন না, সন্দেহ করেননি। হঠাৎ অপূর্ব সংবাদ শুনে কিরূপ চমকে ও আনন্দিত হয়ে উঠবেন, উৎসুকভাবে কী প্রশ্ন করবেন, সে তার কী উত্তর দেবে, এইসব ভাবতে উল্লাসে উত্তেজনায় তার মন ভরে উঠল। সে ভাবতে লাগলো তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর নেই। একদিকে বৌদিদির মতো স্নেহপরায়ণ ভগিনী, আর একদিকে সুহাস। এমন ভাগ্য আর কারো হয়? সৌভাগ্য গর্বে তার হৃদয় স্মিত হয়ে উঠল। কিন্তু হঠাৎ কিশোর রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ল। বৌদিদি যদি সুহাসের সঙ্গে বিবাহের সংবাদে খুশি না হন, তিনি কিশোরের সংসারের সর্বময়ী কর্ত্রী। সুহাসকে তিনি জানেন না। যদি কোনরূপ অমূলক আশঙ্কা করে তিনি মনে কষ্ট পান, কিন্তু না, এ হতেই পারে না। বৌদিদির সম্বন্ধে এরূপ স্বার্থপরতার কথা চিন্তা করা অপরাধ। নিজের হৃদয়ের অপরিসীম স্নেহ যিনি নিঃস্ব হয়ে তার মাথায় ঢেলে দিয়েছেন, তার এত বড় সুখে তিনি অসুখী হবেন, এই কল্পনা করা মহাপাপ। এই সঙ্গে আরও একটা চিন্তা এসে জুটল। কিশোরের হৃদয়ের অভ্যন্তরে দুইটি মাত্র নারী প্রবেশাধিকার লাভ করেছিল, একটি বিমলা, অপরটি তার সদ্যলব্ধ সুহাসিনী। এদের একজনকে বাদ দিলেও তার জীবন পঙ্গু হয়ে পড়বে, এ নিশ্চিত। বিমলা স্নেহ বা সুহাসের ভালোবাসা কোনোটাই সে স্বেচ্ছায় ছাড়তে পারবে না। কিন্তু এই দুইটি রমণী যদি ভবিষ্যতে পরস্পরকে প্রীতির সহিত গ্রহণ করতে না পারে, তার প্রাণ দূর দূর করে একবার কেঁপে উঠল। সে প্রবল বেগে মাথা নাড়িয়ে মনে মনে বলল, না, বৌদি ও সুহাস কি সাধারণ সামান্য স্ত্রীলোক? সে যখন তাদের দুজনকেই ভালোবেসেছে, তখন তারাও পরস্পরকে ভালোবাসবেই। বাড়ি পৌঁছে সোজা বিমলার ঘরের দ্বারের কাছে গিয়ে সে ডাকল, বৌদি, আসবো? এসো, এত দেরি যে, কোথায় ছিলে? কিশোর ঘরে ঢুকে দেখল প্রদীপের সামনে মেঝে বসে বিমলা একটা বই পড়ছিল। বই মুড়ে উঠে দাঁড়ালো। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম বৌদি, তাই দেরি হলো বলে কিশোর হাসতে লাগলো। ভুরো তুলে বিমলা বলল, 11টা বাজে, এত রাত্রে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে কোন সুখে বলো তো? জোর করে মুখ গম্ভীর করে কিশোর বলল, বলছি, কিন্তু তার আগে একবার তোমার পায়ে ধুলো নি বলে হেঁট হয়ে বিমলা পদধূলি গ্রহণ করল। বিমলা কিশোরের মাথায় হাত রেখে প্রসন্ন কণ্ঠে বলল, বেঁচে থাকো। কথাবার্তা সব ঠিক হয়ে গেল? কি ঠিক হবে? কিসের কথাবার্তা? সে কথার জবাব না দিয়ে মৃদু হেসে বিমলা জিজ্ঞাসা করল, আর সুহাস কি বললে? বিস্মিত পুলকিত হয়ে কিশোর বিমলার মুখের পানে তাকিয়ে রইল। তারপর দুই হাত বাড়িয়ে বিমলার দুটো বাহু চেপে ধরে বলল, বৌদি, তুমি জানো? না গো মশাই, তা কি আর জানি? তোমরা দুজনেই কত সাবধানী। বিমলা হেসে ফেলল। তবু তোমার মনের কথা আঁচে আন্দাজে বুঝতে হয়। সে মেয়ের মুখের দিকে একবার তাকালে আর কিছু বুঝতে বাকি থাকে না। আচ্ছা ঠাকুরপো, এত লুকোচুরি কিসের? কিন্তু লুকিয়ে যখন রাখতেই পারো না, তখন চেষ্টা করবে কেন? সেদিন সুহাসের কাণ্ড দেখে আমি তো অবাক। সুহাসিনীর সঙ্গে বিমলার পরিচয় হয়েছে, এ খবর কিশোর জানতো না। সে আশ্চর্য হয়ে বলল, তার সঙ্গে তোমার ভাব হয়ে গেছে, আমায় বলনি কেন? কেন বলবো? তুমি আমার কাছে লুকোতে পারো, আর আমি পারি না? আমার বুঝি রাগ হয় না? বলা নেই কওয়া নেই, হৃদয়খানি একজনকে যে দিয়ে এলে। বলি, বৌদিদির অনুমতি নিয়েছিলে? পাশে তক্তপোষের ওপর সাদা ধবধবে বিছানা পাতা ছিল। কিশোর তার উপরে গিয়ে বসল। পাশের স্থানটা হাত দিয়ে চাপড়িয়ে বলল, বসো এখানে। এবার বলো, কবে তোমাদের ভাব হলো? কি কথা হলো সব? সম্মুখে গলির দিকের জানালাটা খুলে দিয়ে বিমলা বিছানায় এসে বসল। গালে হাত দিয়ে কিছুক্ষণ বসে থেকে গম্ভীরভাবে বলল, ঠাকুরপো, মাত্র 2 দিন সুহাসের সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু এই 2 দিনের দেখাতেই বুঝতে পেরেছি যে এমন জিনিসটি লাভ করা যে কোনো পুরুষ মানুষের পক্ষে ভাগ্যের কথা। সুহাসের মধ্যে সত্যিকারের ভালো আছে ঠাকুরপো। এত মিষ্টি নরম স্বভাব, এত লাজুক মন। কিশোর হেঁট হয়ে তার সব কথা শুনছিল।
তার তদাগত মুখের দিকে তাকিয়ে স্নেহনিষিক্ত দৃষ্টিপাত করে বিমলা বলল, কিন্তু তাও বলি, তোমার মতো বর না হলে ও মেয়ের মর্যাদা আর কেউ বুঝতো না। আমার মনে বড় ভয় ছিল ভাই, কি জানি তুমি একদিন কীরকম একটি বউ নিয়ে আসবে, হয়তো সে আমাকে চিনতে পারবে না, আমাকেও ভুল বুঝবে, আর তোমার প্রাণের ওই তপবনের মতো শান্তি ঘুচে যাবে। কিন্তু সে ভয় আর আমার নেই। যিনি আসছেন তাকে বিধাতা তোমার মনের মতো করে নির্জনে বসে গড়েছেন। কিশোর নড়ে চড়ে বসল। একবার কি বলতে ইচ্ছা করলো, তারপর আবার চুপ করে বসে বৌদিদির অমৃত মধুর বাণী শুনতে লাগলো। বিমলা বলল, সেদিন দুপুরবেলা আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তারপর ও আর একদিন এ বাড়িতে এসেছিল। আনন্দে কণ্টকিত হয়ে কিশোর বলল, সুহাস এসেছিল? হ্যাঁ গো, এসেছিল। যদি তার রকম দেখতে, এখনও মনে হলে আমার হাসি পায়। এক পা করে এগোয় আর যেন চমকে চমকে ওঠে। মুখ এই লাল, এই ফ্যাকাশে, ঠিক যেন চুরি করতে ঢুকেছে। ধরা পড়বার ভয়েই জড়সড়। আমি হাত ধরে নিয়ে গিয়ে তাকে তোমার বিছানার উপর বসিয়ে দিলাম। কিশোর রুদ্ধ নিঃশ্বাসে স্থির হয়ে বসে রইল। পাছে নড়লে চড়লে বা নিঃশ্বাস ফেললে এই কাহিনীর সূক্ষ্ম সূত্রটি ছিন্ন হয়ে যায়। বিমলাও সেদিনকার কৌতুকপূর্ণ স্মৃতিটা মনে মনে আলোচনা করতে করতে স্মিত মুখে জানালার দিকে তাকিয়ে রইল। তারপর হেসে উঠে বিমলা বলল, তারপর আর কি, সব কথাই তোমাকে শুনতে হবে নাকি? মিনতি করে কিশোর বলল, আমাকে আর পাগল করে দিও না বৌদি। সুহাস আর কি করলো বলো? কি আবার করবে? তোমার ল্যাবরেটরি দেখলো, বইগুলো ঘাঁটলো, টেবিলের এটা ওটা নাড়লো, কলম দিয়ে লিখলো, তারপর বিছানায় বসে তোমার মাথার বালিশটা কোলে নিয়ে আমার মুখের পানে চেয়ে তোমার কথা শুনতে লাগলো। তোমার কথা শুনবার এত কি খিদে বাপু? কিছুতেই যেন মিটতে চায় না। এদিকে তোমারও তো দেখছি সেই দশা। কিন্তু আর না, এবার ওঠো। আজ রাত্রে কি ঘুমোবার দরকার নেই? বিমলা উঠে দাঁড়ালো। হাত ধরে তাকে আবার বসাবার চেষ্টা করে কিশোর বলল, বসো না বৌদি। তারপর? কৃত্রিম রোষে তর্জনী তুলে বিমলা বলল, আবার তারপর? সারা রাত শুধু সুহাস কথামৃত শুনবে, আমাকে ঘুমোতে দেবে না? আজ একাদশী, তাও ভুলে গেলে? অনুতপ্ত কিশোর তৎক্ষণাৎ উঠে পড়ল। লজ্জিত হয়ে বলল, না না বৌদি, এবার তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হয়েছিল। বিমলার সম্মুখের জানালাটা আবার বন্ধ করতে দিতে লাগলো। কিশোর বলল, আচ্ছা বৌদি, সেদিন আবার? আমি আর পারি না বাপু তোমার সুহাসের গল্প বলতে। এই শোনো, 12টা বাজলো, নাও ওঠো। আর আমি তোমার সঙ্গে রাত জাগতে পারবো না। আসল জিনিসটা তো পেয়ে গেছো, এখন আর গল্প শুনে কি হবে? যাও গিয়ে শুয়ে পড়ো। কিশোর দরজার কাছে তবু একটু ইতস্তত করে নিজের ঘরের সেই পরম পবিত্র শয্যার দিকে, যে শয্যার মাথার বালিশটা সুহাসের অঙ্গস্পর্শ ধন্য হয়েছে, সেই বিছানায় বিশ্রাম নিতে গেল। নিজের ভালোবাসা নিয়ে সুহাস তন্ময় হয়েছিল। এই নবাগত দেবতাটিকে নিয়ে কি করবে, কোথায় রাখবে ভেবে পাচ্ছিল না। পাশের ঘরে দীনবন্ধু ও বিনয়বাবুর কণ্ঠস্বর শোনা যেতে লাগলো। সুহাস পা টিপে টিপে উপরে উঠে গেল। স্বপ্নাবিষ্টের মতো রাত্রের আহারাদি সম্পন্ন করে যখন সে নিজের ঘরে এসে ঢুকল, তখন ঘরের স্বচ্ছ তরল অন্ধকার যেন বাহু বাড়িয়ে তাকে কোলে টেনে নিল। আলো না জ্বালিয়ে এমনভাবে সুখের স্বপ্নে কতক্ষণ কেটে গিয়েছে সে জানতেও পারেনি। বাইরের বৃষ্টি পতনের শব্দে চেতনা হলো যে ঘরের জানালাগুলো বন্ধ থাকায় একটু গরম করছে। সে গিয়ে গলির দিকে জানালাটা খুলে দিল। বাইরের দিকে চোখ পড়তেই সে দেখল গলির অপর পারে খোলা জানালার সামনে অস্পষ্ট আলোতে দুটি লোক বিছানার ওপর বসে আছে। ক্ষীণ আলো সত্ত্বেও চিনতে কষ্ট হলো না যে একজন কিশোর, অন্যজন বিমলা। সুহাস তাড়াতাড়ি জানালা ছাড়িয়ে চলে যাচ্ছিল, কিন্তু পারল না। কে যেন জোর করে তাকে ধরে রাখল। কিশোর ও বিমলার কথার গুঞ্জনটুকুও সে শুনতে পেল না। একবার বিমলা অনুচ্চ একটুখানি হাসি তার কানে এলো। অন্ধকারে দাঁড়িয়ে সুহাস বিহ্বলের মতো সেই দিকে তাকিয়ে রইল। বিমলা জানালা বন্ধ করতে উঠলে তার দু একটা অসংলগ্ন কথা তার কানে গেল। 12টা বাজলো, তোমার সঙ্গে রাত জাগতে শুয়ে পড়ো। জানালা বন্ধ হয়ে গেল।
সুহাস ধীরে ধীরে ফিরে এসে নিজের বিছানায় বসল। এতদিন যা সে অবহেলা করেই লক্ষ্য করেনি, সেই অজ্ঞাত বিষয়টি আজ সবেগে এসে তাকে আঘাত করল। এরা দুজন স্ত্রী পুরুষ এক বাড়িতে থাকে, রাত্রে তৃতীয় ব্যক্তিটি পর্যন্ত নেই। এদের মধ্যে সম্বন্ধ কি? বন্ধুর স্ত্রী, স্বামীর বন্ধু, দুজনেই যৌবনের মধ্যাহ্ন। স্ত্রীলোকটি বিধবা, অপূর্ব সুন্দরী। রাত্রি 12টার সময় এরা এক বিছানায় ঘেঁষাঘেঁষি করে বসে নিম্নমিষ্ট হাসি গল্প করে, তারপর সাবধানে বাইরের জানালা বন্ধ করে দেয়। কোনো লৌকিক বাধা বিঘ্নের বালাই নেই। আর একদিনের আর এক দৃশ্যের স্মৃতি এই সঙ্গে আজ দ্বিতীয়বার তার চোখের সামনে ফুটে উঠল। সেও এমনই বাধা বন্ধনহীন। এবং অনুপমের যে তীক্ষ্ণ কথাগুলোর অস্পষ্ট ইঙ্গিত অসভ্য বর্বরতা বলেই আজ সন্ধ্যাবেলা সুহাসিনীকে কিশোরের দিকে ঠেলে দিয়েছিল, সেগুলো এখন একে একে মনে পড়ে বিষাক্ত কাঁটার মতো তাকে বিঁধতে লাগলো। সুহাসিনীর সমস্ত দেহ শিথিল হয়ে এলিয়ে পড়ল। বুকের ভিতরটা যেন একেবারে খালি হয়ে গেল। সে অস্ফুট একটা শব্দ করে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়ল। কিছুক্ষণ এইভাবে পড়ে থাকবার পর সে মাথা তুলে আবার ভাবতে লাগলো, দোষ কি? সে নিজের মনের ক্ষুদ্রতা দিয়ে একে বিকৃত করে দেখেছে। না হলে দুজন স্ত্রী পুরুষের রাত্রিকালে নিভৃত আলাপ দূষণীয় কেন? সে নিজেও তো কতদিন অনুপমের সঙ্গে একাকী বসে গল্প করেছে। এ তো নিন্দনীয় কি আছে? তার মন মন্দ, তাই সে অন্যকে মন্দ দেখছে। অন্তরের কলুষ অন্যের দেহে নিক্ষেপ করেছে। বিমলাকে সে জানে। বিমলার প্রতি তার আন্তরিক শ্রদ্ধা জন্মেছে। তিনি সর্বাংশে ভালোবাসা ও শ্রদ্ধার যোগ্য। আর কিশোর, তার মতো নির্মল চরিত্র আর সে কোথাও দেখেনি। তার চাউনি পর্যন্ত যে পবিত্র। তবে এদের চরিত্রের তুলনায় আজকের এই অবস্থা বড় করে দেখতে হবে। নিজের মনকে পঙ্কিল অশুচি বলে সুহাসিনী বারংবার ধিক্কার দিতে লাগলো। এইভাবে নানা তর্কযুক্তির দ্বারা নিজের মনকে বোঝাতে বোঝাতে শেষ রাত্রির দিকে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের মধ্যে একটা অব্যক্ত বেদনা তার চেতনা দেহকে নিপীড়ন করে অশ্রুধারা অপদান সিক্ত করে দিল। পরদিন সকালে দেরি করে উঠে ক্লান্ত দেহে যখন সে নিচে নেমে গেল, তখন নিজের মানসিক অবস্থা নিজেই সে টের পেল না। শুধু গত রাত্রে তার অন্তর্লোকে দক্ষিণা বাতাস লেগে যে আনন্দের ফুলটি ফুটেছিল, তা যে অকালে শুকিয়ে মলিন হয়ে গেছে, তাতে তার সন্দেহ রইল না। অনুপম ও হেমাঙ্গিনীর লক্ষ্য যদিও এক ও অভিন্ন ছিল, তথাপি মাতা পুত্রের কার্যকলাপে বৈষম্য দেখা দিয়েছিল। অনুপম এত সূক্ষ্মভাবে সব দিক বাছাই করে কাজ করবার অর্থ বুঝত না। কিশোরের ওপর তার তীব্র বিদ্বেষ জন্মেছিল। হেমাঙ্গিনী কিন্তু অন্য পথে চলে। কিশোর যে লম্পট দুশ্চরিত্র নয়, তিনি তা পরিণত বয়সের অভিজ্ঞতার দ্বারা মনে মনে বুঝেছিলেন। সুতরাং তার চরিত্রের প্রতি আক্রমণ শেষ পর্যন্ত যে স্থায়ী ফলপ্রসূ হবে কিনা এ বিষয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। এরপর একটা অপবাদ মিথ্যে বলে প্রতিপন্ন হলে অপবাদকারীর প্রতি তার ফল যে শুভ হয় না, এ কথাও তার অজানা ছিল না। অনুপম কিন্তু গোঁ ভরে নিজের পথেই চলছিল। হেমাঙ্গিনীর কূটনীতি তার মনোপ্রত হতো না, কিন্তু প্রকাশ্যে মাতার বিরোধিতা করার সাহসও তার ছিল না। তাই সে গোপনে গোপনে নিজের প্রবৃত্তি মতো কাজ করতে লাগলো। পিসিমার অভিসন্ধি টের পেলে করবীর মতো সরল মন মেয়েও বোধহয় লজ্জায় ধিক্কারে এই অশোভন কলাকৌশল ও ষড়যন্ত্র থেকে দূরে সরে দাঁড়াতো। করবীর জীবনে অবশ্য প্রেমে পড়া এই প্রথম নয়, ইতিমধ্যে আরও 2-3 বার হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহের কথাবার্তা স্থির হবার পর কিশোর একবার মাত্র বিনয়বাবুর বাড়ি গিয়েছিল। ইতিমধ্যে আরও একটা ব্যাপার ঘটে গিয়ে কিশোরকে উদ্ভ্রান্ত করে তুলেছিল। ইদানীং কলেজের ছাত্রমহলে তাকে নিয়ে বিশেষ একটা আন্দোলন চলছিল, এমনকি হাসি মস্করাও চলছিল। তার আভাস সে মাঝে মাঝেই পেত। একদিন ক্লাসে ঢুকে হঠাৎ তার চোখে পড়ল বোর্ডের ওপর খড়ি দিয়ে বড় বড় অক্ষরে লেখা বিমলা। সেদিন সে এই ইঙ্গিতটা ধরতে পারল না, কিন্তু দ্বিতীয় দিন যখন এই নামটার সঙ্গে হাটে হাঁড়ি
এই দুটো শব্দ বোর্ডের ওপর আরও বড় বড় অক্ষরে লেখা দেখল এবং ক্লাসের দিকে চক্ষু ফিরিয়ে দেখল 150 ছেলের চোখের অনুসন্ধিটা তার মুখের অপরাধের চিহ্ন অনুসরণ করেছে। তখন কিছুই তার বুঝতে বাকি রইল না। নিমেষের মধ্যে তার মুখখানা ক্রোধে কালো হয়ে উঠল। ঘন্টা শেষ হলে বিশ্রামঘরে গিয়ে সে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এ কার কাজ? তার পারিবারিক জীবন নিয়ে এমন প্রকাশ্যভাবে কলেজের ছাত্রদের মধ্যে ঘাঁটাঘাঁটি করেছে কে?